সালাম আলাইকুম। এই যে 26 পেজের শিক্ষার্থীর জন্য 10 মিনিটে আমি পুরো বই আলোচনা করব, যেখানে আমাদের সিকিউ, এমসিকিউ এবং এসকিউ সকল প্রশ্নের আলোচনা করব। এই ক্লাসটা দেখলে লিস্ট তোমরা যা পড়ছো কি পড়তে হবে, কতটুকু ইম্পর্টেন্ট সেটা ধারণা পাবে 100%। তো আমরা এখন আলোচনা করব প্রথম অধ্যায়ে আমাদের আছে পদার্থের গঠন। পদার্থের গঠনের প্রথমেই আলোচনা হচ্ছে অনুপ্রমাণু সম্পর্কে, পরমাণুর গঠন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জেনে যাবে। এরপরে আছে রাদারফোর্ডের মডেল, বোর মডেল। রাদারফোর্ড সর্বপ্রথম শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়, শক্তি স্তরের আকার আকৃতির কথা বলেনি। বোর মডেল কি বলছিল? শক্তি স্তরের আকার আকৃতি, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং বর্ণালী সম্পর্কে ধারণা। তিনি বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছিলেন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর এক ইলেকট্রন বিশিষ্ট, যেখানে হাইড্রোজেন, হিলিয়াম হলে +1, লিথিয়াম হলে +2 হবে, এই সকল সংখ্যা থেকে। এবং ইলেকট্রন বিন্যাস যেটা আমাদের আসে, আমরা মূলত ইলেকট্রন বিন্যাস করা হয় আবহ নীতিতে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে, পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়। এই নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর, যেমন আমি যদি 3D, 3D এর ক্ষেত্রে n এর মানটা হচ্ছে 3, r এর মানটা হচ্ছে 2। যদি বলি প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n স্কয়ার। যদি ব্যতিক্রম ইলেকট্রন আসে, ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, সিলভার, এই চারটা ছাড়া ব্যতিক্রম আসার কোনো অপশন নাই। আসলে এই চারটাই আসবে। এবং স্থিতিশীল আয়ন, যেখানে আমাদের এখানে একটা প্রশ্ন ছিল যে আয়রন 2, Fe+2 বা Fe+3, এটির মধ্যে কোনটি স্থিতিশীল? যার বহিস্তরটা যদি পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, সেটা কি হয়? সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। এই প্রশ্নগুলো সবগুলোই পড়ে যাবে। এবং কৌণিক ভরবেগের সমীকরণ, আপেক্ষিক পারদ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমি একটা কথা বলি, যেটা আমাদের এমসিকিউ আইসোটোপের ব্যবহার, কোয়ান্টাম সংখ্যা, যেটা হলো তৃতীয় শক্তি, যদি বলে 3F সম্ভব না অসম্ভব, এই আলোচনাগুলো খুব ভালো করে পড়বা। এবং এখান থেকে এমসিকিউ দেওয়াটাও খুব সহজ। আমরা যদি রাদারফোর্ড, বোর মডেল এবং ইলেকট্রন বিন্যাসটা ভালো করে দিতে পারি, কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে যাবে, কোনটাতে পরে যাবে, কোনটা তোমার 2n স্কয়ার সূত্র মেনে চলে, কোনটা, এইটুক আলোচনা করলে আমাদের মোটামুটি পদার্থের গঠন নিয়ে আলোচনা শেষ। পরবর্তীতে আলোচনা করবো পর্যায় সারণী। পর্যায় সারণীতে তোমরা পর্যায়ে যে সূত্রগুলো আছে, মেন্ডেলিভের সূত্র, ডোবাইরের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, এগুলো ভালো করে আলোচনা করবে। পর্যায় সারণীতে পর্যায়, যেমন গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলোকে মিথ্যা ধাতু, এগুলো আলোচনা করবে। এবং সবশেষে যে প্রশ্নটা আছে, পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস করে মৌলসমূহের অবস্থান নির্ণয়। আজকে বললাম, কালকে ক্লাসে তোমরা কতটা মিলাই দিবে। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা জিনিস থেকে আমাদের মাস্ট বি প্রশ্ন আসবে। কোনটির আয়নীকরণ শক্তি বেশি, কোনটির আয়নীকরণ শক্তি কম। তার মধ্যে যেটা ব্যতিক্রম আছে নাইট্রোজেন। আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা বাড়ে, কিন্তু নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। আর ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হওয়ার কথা, কিন্তু ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি। এই যে পার্থক্য সূচক আলোচনাগুলো আছে, এগুলো তোমরা পড়ে নিবে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা বিভিন্ন সূত্র, কত সালে কত মৌল আবিষ্কৃত। আমি যতটাই 26 ঘন্টা ক্লাস নিই আর 30 ঘন্টা ক্লাস নিই, পড়া তোমাকেই পড়তে হবে। তো এখন এখান থেকে বলা হচ্ছে অল্প পড়ে, এই যেগুলো বলা হয়েছে এগুলোই ভালো করে ফোকাস করো, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। পরবর্তীতে যদি আলোচনা করি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা রাসায়নিক বন্ধন। এই বন্ধন থেকে না হলেও রাসায়নিক বন্ধন এবং আমাদের খনিজ সম্পদ, জীবাশ্ম, এই অধ্যায় থেকে না হলেও 10টা এমসিকিউ আসবে। এই দুই অধ্যায় থেকে 10টা এমসিকিউ, দুই অধ্যায় থেকে। বলি, যোজতা ইলেকট্রন, যোজনী, সুপ্ত যোজনী। যোজতা ইলেকট্রন, যোজনী, সুপ্ত যোজনী, মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন, এই 4টা টপিক থেকে প্রশ্ন আসবে। যৌগের আকৃতি, পানির আকৃতি উল্টা ভি এর মতো, অ্যামোনিয়ার আকৃতি ত্রিকোণীয়, এবং তোমার মিথেনের আকৃতিটা চতুস্থলিক। এদের আকৃতির ভিন্নতা দেখাতে মুক্ত জোড় ইলেকট্রনের কারণে। এখান থেকে আমরা এটা পড়বো, পোলারিটি পড়বো, আয়নিক বন্ধন, সমযোজী। এবং এখান থেকে বহু নির্বাচনী এমসিকিউ যেটা হয়, যেমন বলবে কোনটি পানিতে দ্রবণীয় হয়, কোনটি পানিতে দ্রবণীয় হয়। এটার জন্য যারা এই নীতিটা পড়ছো, ফাজানের নীতি বলে একটা কথা আছে, যে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে, সমযোজী বৈশিষ্ট্য তত কি পাবে? বৃদ্ধি পাবে। কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি? সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু আয়নিক যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে। কখন করে? কঠিন অবস্থায় না, গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা কম, কিন্তু আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা বেশি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা 4 মার্কের একটা প্রশ্ন হবে 100%। কোনটি পানিতে দ্রবীভূত? এই যে পোলারিটি বা দ্রাব্যতা, আয়নিক যৌগসমূহ পোলার দ্রাবকে বা পানিতে দ্রবণীয়, আর সমযোজী যৌগসমূহ অদ্রবণীয়। তবে সমযোজী কিছু অপোলার যৌগ আছে, যাদের মধ্যে একটা বল থাকে, এটাকে বলা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। তাহলে এই রাসায়নিক বন্ধন
সম্পর্কে। এবার আমরা এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবে তোমরা। এরপরে আমরা যদি মৌলের ধারণা ও রাসায়নিক গণনা করি, এখান থেকে অনেকগুলো আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে মৌল সংখ্যার ধারণা থেকে। তবে সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মোলারিটি। মোলারিটির সমীকরণটা কি? মোলারিটির এস এস দ্বারা প্রকাশ করতে পারছি না, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই হচ্ছে 1000। আমরা 1000 কখন দিই? যখন আয়তনটাকে আমরা মিলিলিটারে ধরি তখন আমরা 1000 দিই। এই সমীকরণে মোলার দ্রবণের ঘনমাত্রা কত, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, সেমিমোলারের কত, সেন্টিমোলার। এই দ্রবণের ঘন মোস্ট ইম্পর্টেন্ট একটা। এরপরে যে প্রশ্নটা আছে লিমিটিং বিক্রিয়ক, কোনটা লিমিটিং বিক্রিয়ক, বা প্রয়োজনীয় উৎপাদ কেন উৎপন্ন হয় নাই, উৎপাদের শতকরার পরিমাণ। এই লিমিটিং বিক্রিয়ক থেকে তিনটা প্রশ্ন হয়। একটা হচ্ছে কোনটি লিমিটিং বিক্রিয়ক, দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে দ্রবণের প্রকৃতি, অ্যাসিডীয় না হচ্ছে ক্ষারীয়, প্রয়োজনীয় পরিমাণ উৎপাদ উৎপন্ন হয় না কেন। এটার জন্য আমাদের সবচেয়ে বেশি রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণটা আমাদেরকে করতে হবে। দ্রবণের প্রকৃতি, স্থূল সংকেত, আণবিক সংকেত সম্পর্কে যদি ধারণা করতে পারো তাহলে মোলার ধারণা থেকে ম্যাথমেটিক্স। তবে সবচেয়ে সহজ কোশ্চেন হবে এই অধ্যায়টা যে ভালো করে করছে তাদের জন্য প্রশ্নগুলো কি সবচেয়ে সহজ হবে। এরপরে যেটা আমরা যাব রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার এখান থেকে এমসিকিউটা যেটা হবে সবচেয়ে বহু নির্বাচনী এমসিকিউ আমি বলে দিই আজকে। পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, এবং হচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, 11 অধ্যায় হচ্ছে আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম। এই পাঁচটা রাসায়নিক বন্ধন, এই চারটা অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলা, যে 3-4টা বহু নির্বাচনী প্রশ্ন এই অধ্যায়গুলো থেকেই হবে। যেমন তার মধ্যে একটা আছে জারণ বিজারণ বিক্রিয়া, কোনটি জারক পদার্থ, কোনটি বিজারক পদার্থ, কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, জারণোদ্ধ বিক্রিয়া, বিজারণোদ্ধ বিক্রিয়া লেখা। এই টাইপটা সবচেয়ে বেশি ভালো করে পড়বা। জারণ মান নির্ণয় করো, এখান থেকে একটা এমসিকিউ আসবে। জারণ মান নির্ণয় করো, এখান থেকে একটা কি আসবে? এমসিকিউ। এবং লাসতেলের নীতি, যে লাসতেলের নীতি আমরা যখন পড়ছি রাসায়নিক সাম্য অবস্থার উপর কোন বিক্রিয়ার তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার পরিবর্তন করলে সবকিছুর ঘটে পরিবর্তন ঘটে। এই নীতিটাকে বলা হচ্ছে লাসতেলিয়ের নীতি। এরপরে আছে আমাদের কয়েকটা বিক্রিয়া আছে, সমানুকরণ বিক্রিয়া আছে, অধঃক্ষেপণ বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলো তোমরা বইটাতে দেখে নিবে। আছে 10 মিনিটের ক্লাস দেখে 1 ঘন্টা পড়াশোনা করে পড়বে, ইনশাল্লাহ 10 থেকে 15টা এমসিকিউ কমন হবে। এরপরে লাস্টে যদি আমরা আসি সেটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম, যেটা মোস্ট হট টপিক যেটাকে বলা হয় এই অধ্যায়ের জন্য। এই অধ্যায় এটা আলোচনা করতে গেলে তোমরা যা কিছু পড়ছো আজকে, যা 2 বছর থেকে যা কিছু পড়ছো আজকে, ওই 2 বছরের পড়া এতটুকু পড়ার দরকার নেই। অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকিনের অসম্পৃক্ততা, অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা, একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা বিয়ার দ্রবণ পরীক্ষা, 2 পরীক্ষা পড়লেই শেষ। এরপরে সাধারণ সংকেত গুলো পড়বেন, সাধারণ সংকেত এবং কার্যকরী মূলক। এর লাস্ট প্রশ্ন যেটা আছে পারস্পরিক রূপান্তর। রাসায়নিক বিক্রিয়া করার জন্য আমাদের সবচেয়ে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে রাসায়নিক রূপান্তর, রাসায়নিক বিক্রিয়ার রূপান্তর। যেমন আমাদের বলে অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করো, অথবা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করো, অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুত করো, বা দ্বিকার্বন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে, আমাদের কোর্স বিক্রিয়া আছে। এই বিক্রিয়া পারস্পরিক যে রূপান্তর গুলো আছে এগুলো ভালো করে পড়বে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ সবাই।